আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি সাইদ আহমেদ হাবিব তোমাদের মাঝখানে পৌরনীতি ও সুশাসনের একটা চমৎকার ক্লাস নিয়ে এসেছি, যেই ক্লাস থেকে তোমরা একটা অধ্যায় থেকে কনফার্ম 100% একটা সৃজনশীল কনফার্ম করতে পারবা। তাহলে এই ক্লাসটা অবশ্যই চমৎকার। আমরা হচ্ছে আজকে তোমাদের যে পৌরনীতি প্রথম পত্র আছে, এই প্রথম পত্র থেকে তোমাদের যে প্রথম অধ্যায় আছে, এই অধ্যায় থেকে কনফার্ম 100% একটা সৃজনশীল নিশ্চিত করব। কিভাবে দেখো, আজকে আমরা এটাই দেখব। তোমাদের এই অধ্যায় পৌরনীতি প্রথম পত্র, প্রথম অধ্যায়ের আলোচনা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিচিতি। মানে এই অধ্যায়টা হচ্ছে পৌরনীতি, তোমার সাবজেক্টের নাম পৌরনীতি, পৌরনীতি ও সুশাসন। এখন এইটা কি একটু জানতে হবে না, আসলে কি জিনিসটা কি, কি নিয়ে আলোচনা করছে, এগুলো কি একটু জানা দরকার না? এগুলো জানলেই না আমরা আরো বিস্তারিত তাকে জানতে পারবো, পৌরনীতিকে আরো বিস্তারিত জানতে পারবো। আগে তো আমাদের পৌরনীতিকে জানতে হবে। তো এইটাই আজকে আমরা জানবো এই অধ্যায় থেকে, ঠিক আছে? খুবই ইজি একটা চ্যাপ্টার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিচিতি। এখন দেখো, এক একটা এই অধ্যায় থেকে তোমার কি কি জানতে হবে, কি কি জানলে আমি 100% একটা সৃজনশীল কমন পাবো, যেভাবে আসুক না কেন প্রশ্ন। কিভাবে দেখো, এখন আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়টি আমরা বলছি যে পৌরনীতি ও সুশাসনের পরিচিতি। এখন তোমাকে যদি আমি বলে দেই এই অধ্যায় থেকে পৌরনীতির ধারণা, পৌরনীতির মূল ধারণাটা কিভাবে এসেছে, এই ধারণাটা বলে দিলাম, এক্সাক্ট সংজ্ঞা বলে দিলাম। পৌরনীতি ও সুশাসনের পরিধি মানে পৌরনীতি ও সুশাসন কতটুক নিয়ে এর আয়োজন, কতটুক এটা বিস্তৃত, কি কি আছে এর মধ্যে, এইটা যদি আমরা জানি, তাহলে এই একটা টপিক কমপ্লিট হয়ে যাচ্ছে। পৌরনীতি সুশাসনের যে মধ্যকার সম্পর্কটা, দুইজনকে কিভাবে সম্পর্ক হিসেবে নেয়, এইটা যদি আমরা জানি, মাঝখানের যে ভেদাভেদের সম্পর্কটা, এটা যদি আমরা জানি নিবিড় ভাবে, তাহলে আর কোনো সমস্যা থাকতেছে না। এই টপিকটা আমরা পড়বো। আরেকটা টপিক পড়বো, পৌরনীতি ও সুশাসনের প্রয়োজনীয়তা। আমরা কেন পড়বো এই টপিকটা, পরিণীত সুশাসন কেন আমাদের পড়া দরকার, কি হবে এটা থেকে, এটা জানা দরকার। এই চারটা টপিক যে এই অধ্যায় থেকে কমপ্লিট করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে, সে 100% অ্যান্সার করতে পারবে। কারণ এর বাহিরে এইগুলা রিলেটেডই প্রশ্ন করতে হবে, এর বাইরে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কারণ নাই তো এর বাইরে আর কিছু। এর জন্য আমরা বলছি যে এই অধ্যায় থেকে আমরা 100% একটা সৃজনশীল কমন ফেলাবো এই ক্লাস থেকে। আচ্ছা, ঠিক আছে। দেখো, প্রথমে আমরা কি পড়তে হবে আমাদের, প্রথমে আমাদের পড়তে হবে যে পৌরনীতির মূল ধারণা আর এক্সাক্ট সংজ্ঞাটা আমরা পড়বো। কি পড়বো? পৌরনীতির এক্সাক্ট সংজ্ঞা, পৌরনীতির এক্সাক্ট সংজ্ঞা পড়বো। দেখো, পৌরনীতির ধারণাটা আমরা যাই। দেখো, পৌরনীতির ধারণা, পৌরনীতির ধারণাটা মূলত নাগরিক এবং রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। মানে পৌরনীতির মূল আলোচ্য বিষয় কে? নাগরিক এবং রাষ্ট্র, মানে নাগরিক যেখানে বসবাস করে, এইটাই হচ্ছে পৌরনীতির মূল আলোচ্য বিষয়। এই যে মূল একটা থিম পেয়ে গেছো। এখন দেখো, পৌরনীতিকে যদি আমরা বইয়ের ভাষায় বা সংজ্ঞা হিসেবে জানি, তাহলে কিভাবে জানবো? দেখো, পৌরনীতির সংজ্ঞা, ইংরেজি সিভিক্স, ইংরেজি সিভিক্স শব্দের অর্থ হচ্ছে, শব্দের বাংলা প্রতিশব্দ হলো পৌরনীতি। তার মানে একই ভাবে বলা যায় যে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। এবং দেখো, এই সিভিক শব্দটা এসেছে আরো দুইটা শব্দ থেকে, আরো দুইটা ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ? সিভিস এবং সিভিটাস। এই দুইটা শব্দ থেকে এসেছে সিভিক্স শব্দটা, মানে পৌরনীতি শব্দটা। কিভাবে দেখো, সিভিস অর্থ হচ্ছে নাগরিক, কি সিভিক শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তার মানে আমরা জানলাম যে সিভিক এবং সিভিটাস শব্দের হচ্ছে নাগরিক আর নগর রাষ্ট্র। এই দুইটা হচ্ছে মূল থিম। কি মূল থিম? পৌরনীতির শব্দটা, সিভিক শব্দটা আসার পিছনে এই দুইটা শব্দের অবদান। এইখান থেকে মাস্ট একটা নৈবিত্তিক আসে, অধিকাংশ বোর্ডে এখান থেকে একটা নৈবিত্তিক আসে, এক মার্ক কমন পেয়ে যাচ্ছে এখানে। এই দুইটার বাংলা জানলে এখান থেকে ক নাম্বারও কমন করতে পারে, নৈবিত্তিকও কমন করতে পারে, এতটুক থেকে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এই সিভিক শব্দটা এসেছে ল্যাটিন দুইটা শব্দ থেকে। কোনটা? সিভিক্স এবং সিভিটাস থেকে, এই দুইটা শব্দ থেকে এসেছে। আর এই দুইটা শব্দের বাংলা কি? নাগরিক এবং নগর রাষ্ট্র। ঠিক আছে। এখন দেখো, শব্দগত অর্থে, শব্দগত অর্থ থেকে কি বলা যায়? দেখো, নগর রাষ্ট্রে বসবাস করি, নাগরিকের কার্যাবলী আচরণ সংক্রান্ত শাস্ত্রই হলো, আচরণ সংক্রান্ত শাস্ত্রই হলো পৌরনীতি। তার মানে এটা থেকে আমরা কি বুঝি? মানে শব্দগত অর্থ থেকে বলা যায় যে, মানে যেহেতু পৌরনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে নাগরিক এবং রাষ্ট্র, তার মানে এই যে নাগরিক যে রাষ্ট্রে বসবাস করছে, এই বসবাস করার জন্য নাগরিকের জীবনে যে কার্যাবলীগুলো আছে, এইটাই
এই যে নাগরিকের যে আলোচ্য বিষয় কার্যাবলী জীবনে এগুলো নিয়ে যে সাবজেক্ট আলোচনা করে এর নাম হচ্ছে পৌরনীতি। মানে নাগরিকের জীবনের যত সকল কার্যাবলী আছে এগুলো নিয়ে আলোচনা করে মূল পৌরনীতি। তারপর পৌরনীতি বোঝা গেল। পৌরনীতি কি? নাগরিকের জীবনের সকল কিছু নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। ইজি না? তোমার আমার জীবনে জীবনে যা চলতেছে কার্যাবলী কাজকর্ম যা হচ্ছে এগুলো নিয়ে যে আলোচনা করে তার নাম পৌরনীতি। সিম্পল ব্যাপার না? এইটাই। আচ্ছা, পৌরনীতির মূল স্পেসিফিক সংজ্ঞা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন দেখো পৌরনীতির কিছু মানে ধারণা আছে। কি ধারণা? এই টুকটাক ধারণা যদি তুমি জাস্ট একবার রিডিং করো তাহলে হয়ে যাবে, এটা আমারই কিছু না। কিন্তু আমি এখন যেটা বোঝাইছি এইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা যারা মাথায় নিতে পারবে ওরা তো সৃজনশীলে ভালো অ্যান্সার করতে পারবেই কখন, এবং এর পাশাপাশি নৈবিত্তিকও কমন পাবে এতটুকু থেকেই। এবং দেখো দ্বিতীয় কিছু ধারণা, এক্সট্রা কিছু ধারণা আছে। দেখো তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণা। পৌরনীতি কেবল পুঁথিগত বিদ্যা নয়, মানে কি রেখে দেওয়ার মতো বিদ্যা নয়, এটি নাগরিকের অধিকার কর্তব্যের একটি তাত্ত্বিক আলোচনা। তাত্ত্বিক মানে হচ্ছে ভিতরের মানে আত্মার আলোচনা এইভাবে। এবং নাগরিকের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানও ঘটে। মানে এইটা দ্বারা বোঝাচ্ছে পৌরনীতি কেবল মানে রাইখা দেওয়ার জন্য না, এটাকে নিজের জীবনে আত্মিক আত্মিক বিষয়গুলো তোমার জানা নিজের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করে বাস্তবায়ন করতে হবে। এইটাই, বুঝতে পারছো? আচ্ছা, আর এই যে 2 নাম্বার টপিকটা এটা আমি 3 স্টার দিব, কারণ এই প্রশ্নটা বিগত অনেক বছরে 6 নাম্বারতে একবার অ্যাকুরেট ভাবে চলে আসে। পৌরনীতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি কনফার্ম ধরে রাখো এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে ম্যাক্সিমাম সময় এই প্রশ্নটা চলে আসে। তাই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের দেখতে হবে পৌরনীতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। কেন? দেখো পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কারণ নাগরিকের জীবন এবং কার্যাবলীর সঙ্গে এর সম্পর্ক। কার সম্পর্ক? পৌরনীতির সম্পর্ক। নাগরিকের জীবন কার্যাবলীর সাথে কার সম্পর্ক? পৌরনীতির সম্পর্ক। এই এই জন্যই একে বলা হয় মানে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। যেহেতু পৌরনীতি নাগরিকের জীবনের কার্যাবলী সমস্যার সমাধান করতেছে, তার মানে এইটা এই নাগরিকের কার্যাবলী আলোচনা সকল কিছু আলোচনা করেই তো পৌরনীতি। তার মানে অবশ্যই এটাকে বলা যায় কি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, সমাধান দেয় বিজ্ঞানসম্মত। এর জন্য এটাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। বুঝতে পারছো? এর পাশাপাশি দেখো একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট বলেছেন পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা যেখানে নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ের মানবতা নিয়ে আলোচনা করে। আমি যেটা বলছি যে পৌরনীতি হলো নাগরিকের জীবনে সকল কিছু নিয়ে আলোচনা করে, ওইটারই একটু বইয়ের ভাষায় বলছে যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, আন্তর্জাতিক, স্থানীয় এগুলো নিয়ে আলোচনা করে। এই জিনিসটা বইয়ের ভাষায় মানে নাগরিকের সবকিছু নিয়ে আলোচনা করে পৌরনীতি। এমন জিনিস হচ্ছে পৌরনীতি। এটা হচ্ছে ইএম হোয়াইটের মতে, রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইটের মতে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এইটা রাষ্ট্রবিজ্ঞানী ওরটা মাথায় রাখলে হবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ওর সংখ্যাটা হচ্ছে খুব সুন্দর হয়েছে, তাই এটা আমরা পরীক্ষায় লিখবো। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে পৌরনীতি তোমাকে সুনাগরিকতার শিক্ষা দেয়। কি? সুনাগরিকতা। পৌরনীতির মাধ্যমে তুমি নিজেকে ভালো, মানে ভালো ভালো নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবা। কিভাবে? পৌরনীতির মাধ্যমে তোমার জীবনের দায়িত্ব, কর্তব্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য সকল কিছু তুমি সমাধান করতে পারবা। কেউ যদি তোমার সাথে দুর্নীতি করে সেটা তুমি পৌরনীতির মাধ্যমে সমাধান করতে পারো, পৌরনীতির মাধ্যমে। কারণ এগুলোই তো পৌরনীতির আলোচ্য বিষয়। বুঝতে পারছো? তো এই জন্যই বলা হয়েছে যে পৌরনীতি তোমাকে সুনাগরিকের শিক্ষা দিতে পারবে। ঠিক আছে, এইটা তোমরা পড়বা। রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান, যেইখানে তোমার জীবনের প্রত্যেকটা কার্যাবলী নিয়ে আলোচনা করতেছে ওইখানে কি অবশ্যই রাজনৈতিক প্রতিষ্ঠান আছে? অবশ্যই আছে। তাই এইটাও তোমরা একটু রিডিং করবা। ঠিক আছে, তোমরা নিজেরাই আসলে এটা এত কঠিন কিছু না, তোমরা নিজেরাই পড়লেই বুঝতে পারবা এই জিনিসটা। ঠিক আছে, এই দুইটা টপিক পড়ে নিবা, এটা আর আমি পড়িয়ে দিচ্ছি না। রাজনৈতিক প্রতিষ্ঠান মানে তো বুঝো যেখানে রাজনীতি, নির্বাচন এগুলো থাকে, তোমার অধিকার, রাষ্ট্রের অধিকার, তোমার অধিকার, নাগরিকের অধিকার, এগুলোই তো। ঠিক না? আর সুনাগরিক মানে তো ভালো নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। আর কি? এটা তোমরা পারবা। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে দেখো সহজ কথায় পৌরনীতিকে, এটা এটা একটু মাথায় নাও, তাহলে পৌরনীতি থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি ইনস্ট্যান্ট বানিয়ে লিখে দিতে পারবে। এটা মানে এইটা পড়লে তোমার হয়ে যাবে পৌরনীতি। সহজ কথায় পৌরনীতি কি? দেখো পৌরনীতি হলো সেই শাস্ত্র যা মানুষের নাগরিকের সত্তা মানে নাগরিকের আত্মিক মানে আত্মা, নাগরিকের সত্তা নিয়ে কাজ করে।
অর্থাৎ একজন মানুষ সমাজে ও রাষ্ট্রে সদস্য হিসেবে কিভাবে জীবন যাপন করবে, আমি যা বললাম জীবন যাপন করবে, রাষ্ট্রের তার প্রতি কি দায়িত্ব এবং রাষ্ট্র থেকে সে কি কি সুযোগ সুবিধা পাবে, এই সব কিছুর সামগ্রিক জ্ঞানই হলো পরিণীতি। আমি যেটা বলছি ওইটা জাস্ট বইয়ের ভাষা, যে পরিণীতি তোমার জীবনে যা যা আছে, একজন নাগরিকের জীবনে যা যা আছে, তোমার রাষ্ট্রের প্রতি কি কর্তব্য আছে, রাষ্ট্রের তোমার প্রতি কি কর্তব্য আছে, এই জিনিসটা হচ্ছে পরিণীতি। বুঝতে পারছো? সহজ কথা পরিণীতি এটাই। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে আগে। তারপরে কি জানতে হবে আমাদেরকে? এখন জানতে হবে যে পৌরনীতি আসলে এর পরিধিটা কেমন, পৌরনীতি সুশাসনের বিষয়বস্তুগুলা কি, আসলে কি নিয়ে আলোচনা করে, কি কি এর আলোচ্য বিষয়, এটা একটু জানা দরকার। পৌরনীতি জিনিসটা কত দূর গেছে, মানে একটা গ্লাসে আমি পানি, এটা ধরো পৌরনীতি, গ্লাসের পানিটা পৌরনীতি। এখন আমি যদি এটা ঢাইলা দেই পাকার মধ্যে, এটা কি ছড়াবে না? এই যতটুকু ছড়াইছে এইটাই হচ্ছে মানে পৌরনীতির পরিধি। পরিণতি ছড়াই গেছে, কতটুকু ছড়াইছে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, পরিধি। দেখো পরিণতির পরিধি অত্যন্ত ব্যাপক, কারণ একজন নাগরিকের জীবনে কি কম আলোচ্য বিষয় আছে, কম কার্যক্রম আছে, এর জন্য বলা হয়েছে পরিণতির বিষয়বস্তু বা পরিণতির পরিধি অত্যন্ত ব্যাপক, মানে অনেক। নাগরিকের জীবন যতদূর বিস্তৃত, মানে যতদূর নাগরিকের জীবন গেছে, পরিণতির আলোচনা ততদূর, মানে আমি যেটা বললাম নাগরিক বিষয়ক আলোচনা, এগুলা জাস্ট একবার রিডিং করবা, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, নাগরিকের বিষয়ক আলোচনা কি, নাগরিকের মানে সুনাগরিকের গুণাবলী, এগুলা নিয়ে জাস্ট একজন মানুষের গুণাবলী নিয়ে আলোচনা করছে। তারপর কি আছে, আদি ও প্রাচীন প্রতিষ্ঠান, মানুষের আদি ও প্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। যেখানে নাগরিকের জীবন নিয়ে আলোচনা করতেছে ওইখানে তো পরিবার অবশ্যই আছে, ঠিক না? এই পরিবারের এই যে এখানে কিছু কথা বলা হয়েছে, সমাজ রাষ্ট্র নিয়ে বিবর্তন, এগুলো আর কি, এছাড়া কিছুই না। তারপর কি আছে, রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান কি, ওই যে যেটা বললাম, যেখানে ধরো তুমি সরকারি সেবা নিবা, নির্বাচন, বিভিন্ন ধরনের রাজনৈতিক মানে সরকারি কর্মকাণ্ড, এটা হচ্ছে রাজনৈতিক রিলেটেড। এই জিনিসটাই একবার রিডিং করলে 100% তোমার হয়ে যাবে। এই যে বলা হয়েছে যে আইন, শাসন, বিচার, যেগুলো রাজনৈতিক মানে জনমত, যেখানে জনগণ সুবিধা নেয় সরকার থেকে, এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক, মানে তো তোমরা বুঝো। এগুলো হচ্ছে পরিণতির আলোচ্য বিষয়, পরিধি। তারপরে দেখো এই যে যে পরিণতির পরিধি আরো আছে, এটা হচ্ছে আমরা ওই যে রাষ্ট্রবিজ্ঞানী হোয়াইটের মধ্যে জেনেছিলাম যে আহ, নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে পরিণতি আলোচনা করে, তাহলে অবশ্যই কি এটার পরিধি, পরিণতির পরিধি এটা অবশ্যই আছে না, এইটাই বলেছে। তারপরে নাগরিকের স্থানীয় জাতীয়, এই আগের মতন সংজ্ঞাটা, পুরো সংজ্ঞাটা জাস্ট দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন এগুলা নিয়ে আলোচনা করে, এইটাই হচ্ছে পরিণতি। জাস্ট এগুলা তোমরা হচ্ছে রিডিং করবা, তাহলে তোমার মাথায় অটোমেটিক্যালি কাজ করে যাবে, এগুলো আহামরি কিছু না। তারপরে দেখো আমরা মজার একটা ছক দেখি, এই ছকটা কি, এই ছকটা যদি তুমি মাথায় রাখো, এই অধ্যায় 100% এর মধ্যে 40% এই ছক থেকে তোমার হয়ে যাবে, 40%। কিভাবে দেখো, এইখানে হচ্ছে প্রথমত পৌরনীতি, বৈশিষ্ট্য, পৌরনীতি আর সুশাসনের মধ্যে মানে দুইটা যে আলাদা, এই জিনিসটা বোঝানোর জন্য এই ছকটা। কিভাবে, তোমার পৌরনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে নাগরিক ও তার অধিকার, মানে পৌরনীতির কেন্দ্রবিন্দু, পৌরনীতির মূল আলোচ্য মানে একবারে কেন্দ্র বিন্দু, মানে কি একবার কেন্দ্রে যে ফোঁটাটা থাকে, এই জিনিসটা হচ্ছে নাগরিক এবং তার অধিকার। আর সুশাসনের ক্ষেত্রে কি, শাসন প্রক্রিয়া, স্বচ্ছতা, মানে সুশাসন, আগে তোমাকে সুশাসনটা বলে নেই। সুশাসন মানে হচ্ছে যে শাসন ব্যবস্থায়, সুশাসন মানে কি, ভালো শাসন, মানে ভালো, ভালো শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, এগুলা থাকবে, এইটাই হচ্ছে সুশাসন। তো এই ক্ষেত্রে সুশাসনের ক্ষেত্রে কি থাকতে হবে, সুশাসনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তোমার স্বচ্ছতা, মানে পরিষ্কার শাসন ব্যবস্থা, এইটা হচ্ছে সুশাসনের মূল কেন্দ্রবিন্দু, এইটাই বোঝানো হয়েছে। তারপরে দেখো প্রকৃতিটা কেমন, তাত্ত্বিক ও বিমূর্ত, মানে কি, মানে পরিণতিটা হচ্ছে আত্মিক সম্পর্ক, কেমন, তোমার জীবনে যা যা সম্পর্ক আছে, যা যা কার্যক্রম আছে, এগুলো সবকিছু নিয়ে পরিণতি আলোচনা করে, কাজ করে, সমাধান করে, তাই এটার মূল কেন্দ্রবিন্দু কি, তাত্ত্বিক ও বিমূর্ত ধারণা। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে কি, সুশাসন, সুশাসনের কি কি প্রায়োগিক এবং কর্মমুখী ধারণা, মানে সুশাসনকে তোমার বাস্তবায়ন করতে হবে, কি করতে হবে, প্রকৃতিটাকে বাস্তবায়ন করতে হবে এবং প্রয়োগ করতে হবে, এই জিনিসটা বুঝাইছি সুশাসন। সুশাসন আসলে প্রয়োগ করার জিনিস, ভালো শাসন ব্যবস্থা তোমার প্রয়োগ করার জিনিস, সুশাসন মানে ভালো শাসন। ঠিক আছে, তারপরে গুরুত্ব কি, পরিণতির গুরুত্ব কতটুকু দেখো, নাগরিকের সচেতনতা বৃদ্ধি, মানে পরিণতির একজন নাগরিক যদি সচেতন হয়,
অবশ্যই তাকে পৌরনীতি নিয়ে পড়তে হবে, আলোচনা করতে হবে, নাহলে সে সচেতন সুনাগরিক হতে পারবে না সে। কারণ পৌরনীতির মাধ্যমে সে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই এটা মাস্ট। তাই সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নাগরিকের অবশ্যই পৌরনীতির গুরুত্ব দিতে হবে, পৌরনীতিকে। তারপরে কি আছে দেখো, সুশাসনের ক্ষেত্রে গুরুত্বের কি টপিক, প্রশাসনিক দক্ষতা ও সততা। এখন সুশাসন মানে কি, ভালো ব্যবস্থা, ভালো শাসন ব্যবস্থা। এইখানে কি, যারা কাজ করবে সুশাসন নিয়ে তাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে, তাদেরকে অবশ্যই যে কাজ সে করবে তার ওই কাজের উপর মিনিমাম সততা বজায় রাখতে হবে। ওই যে দুর্নীতি মনীতি এগুলো চলবে না, এগুলোর উপর ভালো ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে তারপর সরকারি কর্মকর্তা হিসেবে সে জনগণকে সেবা দিতে হবে, তাহলে দুর্নীতি হবে না, সেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে। এই জিনিসটাই জাস্ট সিম্পল। এখন এই এই যারা এই যে এই দুইটা জিনিস মাথায় রাখবা, তারা সুশাসন নিয়ে এবং পৌরনীতি নিয়ে খুব সুন্দরভাবে দুইটাকে নিয়ে ব্যাখ্যা করতে পারবো, পারবা না? সিম্পল কিন্তু একদম। এই সবটা যে মাথায় রাখতে পারবে, কি বললাম 40% ওর কমপ্লিট হয়ে গেছে। সিম্পল বিষয়, ঠিক আছে? আমরা তোমরা হচ্ছে এটা হচ্ছে একটু নোট নোট আকারে পড়ো, তাহলে আরো বেশি ভালো হবে। তাহলে তোমাদের ছোট ছোট টপিক আকারে যদি লিখে রাখতে পারো, পৌরনীতি মানে এই জিনিস, নগর রাষ্ট্র, নাগরিক এবং রাষ্ট্রকে কেন্দ্র করে আলোচনা করো, এই সব ছোট ছোট যদি নোট করে রাখো, তুমি জাস্ট ওই এক লাইন ছোট নোট দেখবা, তোমার অনেক কিছু মাথায় চলে আসবে। ও পৌরনীতি, পৌরনীতি মানে তো ওই জিনিস, পৌরনীতি মানে তো এই যে নাগরিক, আমাদের জীবনের আলোচনা, এগুলো মাথায় চলে আসবে, ঠিক আছে? এর পাশাপাশি দেখো, এরপরে কি জানতে হবে তোমাকে, পৌরনীতি সুশাসনের মধ্যকার যে সম্পর্কটা, পৌরনীতি ও সুশাসনের সম্পর্কটা জানতে হবে। কিভাবে দেখো, পৌরনীতি একে অপরের পরিপূরক, এদের সম্পর্ক বিশ্লেষণ করলে দুটি দিক ফুটে ওঠে, একটা হচ্ছে সাদৃশ্য আর একটা হচ্ছে অসাদৃশ্য। মানে কি, একটা হচ্ছে মিল আর একটা অমিল। মানে পৌরনীতি সুশাসনের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং হচ্ছে একজন আরেকজনের পরিপূরক। কিভাবে, কারণ তুমি সুশাসন কাদের উপর প্রতিষ্ঠা, মানে কাদের উপর তুমি এই সুশাসন করবা, নাগরিকের উপরেই তো করতে হবে, নাগরিকের জীবন ব্যবস্থাই তো, নাগরিকের জীবন ব্যবস্থার উপরে তোমার সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। নাগরিককে ঘিরে নাই জিনিসটা, তাই বলা হয়েছে পৌরনীতি ও সুশাসন দুইজন দুইজনের পরিপূরক, এখান থেকে একটা বলা যায়। তারপরে কি দেখো, আবার পৌরনীতি সুশাসনের কিছু মিল আবার কিছু অমিল রয়েছে। আমরা প্রথমে যেগুলো হচ্ছে সাদৃশ্য মানে মিল রয়েছে এগুলো দেখি। দেখো কোনগুলা সাদৃশ্য মিল ফুটে উঠছে, দেখো অভিন্ন লক্ষ্য, দুটিরই লক্ষ্য হচ্ছে নাগরিকের জীবন উন্নয়ন। মানে পৌরনীতির উদ্দেশ্য হচ্ছে নাগরিকের জীবন উন্নয়ন করা, এবং সুশাসনের উদ্দেশ্য কি, ভালো শাসন ব্যবস্থা, মানে নাগরিকের জীবনকে উন্নয়ন ব্যবস্থায় নিয়ে যাওয়া। এটা না, তো দুইটা লক্ষ্য তো একই, একটি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেম দুইটা লক্ষ্য। তারপর পরিপূরক ধারণা দেখো, পৌরনীতি নাগরিককে তার অধিকার কর্তব্য সম্পর্ক সচেতন করে, পৌরনীতি এবং সুশাসন হচ্ছে সেই অধিকারকে নিশ্চিত করে। পৌরনীতির মাধ্যমে তুমি জানতে পারবা যে আমার কি কি অধিকার আছে, রাষ্ট্রের প্রতি আমার কি কি অধিকার আছে, এবং আমার রাষ্ট্রের প্রতি কি কি অধিকার আছে। আর সুশাসন কি করবে, তোমার এটা বাস্তবায়িত করবে। তুমি জানতে পারবা পৌরনীতির মাধ্যমে তোমার কি কি অধিকার, রাষ্ট্রের কি কি অধিকার। আর বাস্তবায়ন কার মাধ্যমে হবে, সুশাসনের মাধ্যমে, ভালো শাসন ব্যবস্থার মাধ্যমে। এই জিনিসটা পরিপূরক, এখান থেকে বলা যায় তারা একে অপরের পরিপূরক, কারণ দুইজন দুইজনকে তারা বাঁচবে না, ঠিক আছে? রাষ্ট্রের ভিত্তি, আদর্শ রাষ্ট্র গঠনে পৌরনীতি যেমন তাত্ত্বিক জ্ঞান দেয়, সুশাসন তেমনি বাস্তব প্রয়োগ নিশ্চিত করে। আদর্শ রাষ্ট্র, ভালো রাষ্ট্র গঠনে পৌরনীতি যদি ধারণা না দিত যে এগুলো এগুলো কর, তাহলে কি পারবে, পারবে না। আর সুশাসন কি করবে, ভালো দুর্নীতিমুক্ত কার্যক্রম দিয়ে সেগুলো বাস্তবায়িত করবে। এই জিনিসটাই, ঠিক আছে? সিম্পল না? এগুলো জাস্ট একবার তোমরা রিডিং করবা, হয়ে যাবে। তারপরে কি আছে দেখো, এবার আমরা যেগুলো অমিল আছে এই দুইটার মধ্যে, অমিল গুলা দেখি। মিল তো দেখলাম যে দুইটারই লক্ষ্য সেম, দুইটারই কার্যক্রম পরিপূরক, কারণ একজন আরেকজন ছাড়া বাঁচবে না, এগুলা দেখলাম। এখন আমরা দেখি যে অমিল কি কি আছে। অবশ্যই অমিল আছে। দেখো, পৌরনীতি উৎপত্তিগত থেকে একটা, তুমি নিজেই বলতে পারবে এটা উৎপত্তিগত থেকে কি, পৌরনীতি সিভিক্স একটি প্রাচীন শাস্ত্র, মানে অনেক আগে, পৌরনীতি হচ্ছে অনেক আগের একটা শাস্ত্র। কিন্তু সুশাসন বা গুড গভর্নেন্স, মানে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স, একটি আধুনিক এবং নতুন ধারণা। আগের কাল থেকে পৌরনীতির প্রচলন, কিন্তু সুশাসন শব্দটা এসেছে এই যে রিসেন্ট কিছুদিন আগে। এর জন্য এটাকে বলা হয়েছে, এইখান থেকে একটা ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে যে পৌরনীতি হচ্ছে অনেক আগের একটা শাস্ত্র, কিন্তু সুশাসন হচ্ছে নতুন, মানে ডিজিটাল বলা, আধুনিক একটা ধারণা। দৃষ্টিভঙ্গি থেকে কি বলা যায় দেখো, অমিলের পৌরনীতি মূলত নাগরিকের অধিকার রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, আর সুশাসন রাষ্ট্রের শাসন প্রক্রিয়া স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে বাস্তবায়িত করার জন্য জোর দেয়। একই জিনিস, সিম্পল।
পরিণতি হচ্ছে আলোচ্য বিষয়, আর সুশাসন হচ্ছে এটার বাস্তবায়িত করে। তাহলে আমরা বুঝে গেলাম যে কি কি আছে এর মধ্যে। খুব জাস্ট একবার রিডিং করবা, আর কিছুই করতে হবে না, তোমরা নিজেই পড়তে পারবা পরে। এখন আমরা দেখি পরিণতি সুশাসন পাঠের প্রয়োজনীয়তা কেন পড়বো আমরা, পড়লে কি হবে, এটা একটু জানার দরকার আছে না? তাহলে এই জিনিসটা আমরা জানি, চলো এই জিনিসটা আমরা জানি। দেখো, পরিণতি ও সুশাসনের পাঠের প্রয়োজনীয়তা কেন? প্রথমত, তোমাকে নাগরিকের সচেতনতা বৃদ্ধি করবে, মানে একজন নাগরিক কিভাবে চললে সে ভালো সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে নিজেকে, এই জিনিসটা পরিণতি তোমাকে শেখাবে। তারপরে কি আছে দেখো, এগুলো তোমরা একবার রিডিং করে নাও, তাইলে আর কিছু লাগবে না। তারপর কি আছে, সুনাগরিকতা অর্জন, মানে পরিণতি তোমাকে দেখাবে যে কিভাবে ভালো সুনাগরিক হতে হয়, কিভাবে আদর্শ নাগরিক হতে হয়, এই জিনিসটা পরিণতি তোমাকে শেখাবে। তারপর কি, অধিকার এবং কর্তব্য সম্পর্কে জ্ঞান, যেটা বললাম যে পরিণতি রাষ্ট্রের তোমার প্রতি অধিকার, তোমার রাষ্ট্রের প্রতি অধিকার, এগুলো পরিণতি তোমাকে জানাবে। এইগুলাই, এই কর্তব্যগুলো তোমাকে জানাবে। ঠিক আছে, এর বাইরে আর কিছু না, জাস্ট একবার রিডিং করলে হয়ে যাবে। তারপরে কি আছে, গণতান্ত্রিক মূল্যবোধ গঠন। অবশ্যই গণতান্ত্রিক মানে কি, জনগণের মূল্যবোধ। গণতান্ত্রিক, এটা মূলত গণতান্ত্রিক যেখানে দেখবো ওইখানে অবশ্যই জনগণ থাকবে, জনগণের হাতে শাসন ক্ষমতা থাকে, এমন জিনিস আমরা বলি গণতান্ত্রিক। তাহলে সেক্ষেত্রে মানে জনগণের যে মূল্যবোধ, এটাই এখানে বোঝাইছে। গণতন্ত্র সাফল্যের জন্য প্রয়োজন সহনশীলতা, অন্যের মতের প্রতি শ্রদ্ধা। পরিণতি পাঠ করলে গণতান্ত্রিক মূল্যবোধ আমরা খুব ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে, এই জিনিসটাই। তারপরে কি, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং প্রশাসন স্বচ্ছতা জবাবদিহিতা আনার জন্য সুশাসনের ধারণা থাকা অবশ্যই জরুরি। মানে কি, এখন তুমি যদি সুশাসন, ভালো শাসন সম্পর্কে জ্ঞান না রাখো, দক্ষতা না রাখো, তুমি কি শাসন প্রতিষ্ঠা করতে পারবা? জীবনও পারবা না। এই জন্য এটা প্রয়োজন পাঠ করা, এই জিনিসটা বলছে, আর কিছুই না। এই সিম্পল কথাটা থেকে তুমি নিজেই বলতে পারো যে পরিণতি সুশাসন আমাদের এই জন্য প্রয়োজন, যাতে আমরা নিজেকে সুশাসনে গড়ে তুলতে পারি, দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। এগুলো আসতেছে না মাথায়? এগুলোই কিন্তু। এখন তুমি নিজের মতো করে লেখো, আমি তো তোমাকে ধারণা দিছি, বেসিক বলে দিছি, আর কিছু আছে এর মধ্যে? কিছুই নেই। তারপরে কি আছে দেখো, পরিশেষে আমরা একটা উপসংহার জানি এই সম্পর্কে। দেখো, পরিশেষে বলা যায়, একটি সুখী সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র গঠনে প্রতিটি মানুষের পরিণতি সুশাসন বিষয়ে জ্ঞান থাকা অপরিহার্য। মানে অবশ্যই জানতে হবে, একটা ভালো সুখী সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র গঠনে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অবশ্যই কি পরিণতি জানা অপরিহার্য। পরিণতি সুশাসন সম্পর্কে তার জ্ঞান জানতে হবে। এটি কেবল পরীক্ষায় পাশের জন্য নয়, মানে পরিণতি শুধুমাত্র পরীক্ষায় ওই যে লেখা চলে আসবা এই পাশের জন্য না। পরিণতি কি, বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে সমাজ ও রাষ্ট্রে অবদান রাখার জন্য এটা অবশ্যই পাঠ করা প্রয়োজন। মানে তুমি কিভাবে রাষ্ট্রে অবদান রাখবা, সুশাসন প্রতিষ্ঠা করতে হেল্প করবা, তুমি নিজে কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলবা, এজন্য কি অবশ্যই এটা জানা প্রয়োজন। এই জিনিসটাই বলছে, আর কিচ্ছু নাই এর মধ্যে। খুব ইজি না? তারপরে দেখো, যেহেতু আমি বলে দিছি যে এইখান থেকে প্রশ্ন যেভাবে আসুক না কেন আমরা 100% এটাকে কমন ফেলাতে পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, অবশ্যই কমন ফেলাতে পারবো। এখানে প্রথমে একটা উদ্দীপক দিছে, দেখো একটা উদ্দীপক এবং প্রশ্ন অনুযায়ী আমি হচ্ছে তোমাদেরকে এটা সমাধান করে দেখাবো যে কিভাবে আসলে এটা মানে 100% একটা সৃজনশীল কমন ফেলাতে পারছি আমরা। এটা একটু দেখি, চলো। এখন দেখো একটা জিনিস, দেখো যে প্রশ্ন যেভাবে আসুক না কেন আমরা এখান থেকে 100% অ্যান্সার করতে পারবো। এখন আমি যখন প্রশ্নতে চলে যাব না, তোমরা নিজেরাই বলবা কি যে ও স্যার এটা তো আগে পড়াইলেন, এটা তো পারি আমি। এর বাইরে কিছু আসে না এই অধ্যায় থেকে। দেখো, এই যে আমরা প্রথমে পড়ছি না যে সিভিটাস শব্দের অর্থ কি, পড়ছি না? কিভাবে পড়ছি, পরিণতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, এবং এই সিভিক্স শব্দটা এসেছে কোনটা, সিভিক্স, সিভিক্স শব্দটা এসেছে কিসের থেকে, দুইটা ল্যাটিন শব্দ থেকে আসছে, একটা হচ্ছে সিভিস আর একটা হচ্ছে সিভিটাস, সিভিটাস থেকে। ঠিক না, আমরা পড়ছি না? তাহলে আমাদের যে সিভিটাস শব্দের অর্থ, যেখানে টাস শব্দ থাকে, টাস, সিভিটাস টাস শব্দ থাকলে এটা কি হবে, নগর রাষ্ট্র, মানে রাষ্ট্র। টাস শব্দ থাকলে নগর রাষ্ট্র। ঠিক আছে, এটা হচ্ছে নগর রাষ্ট্র। তার মানে আমরা ক নম্বরের অ্যানসার পেয়ে গেলাম। আগে পড়ছিলাম আমরা যে সিভিটাস শব্দের অর্থ হচ্ছে কি, এই যে নগর রাষ্ট্র। অ্যানসার হয়ে গেছে না? এগুলো আগে পড়ে আসছি না, একটু আগে আমরা পড়ে আসছি। তারপরে সিভিক শব্দটাও তোমাদেরকে বলে দেয়, সিভিক মানে কি তোমরাই বলো, নাগরিক।
নাগরিক, এই যে নাগরিক আর নগর রাষ্ট্রকে কেন্দ্র করে তো পৌরনীতি, সিম্পল ব্যাপার, ঠিক না? তারপরে দেখো এই যে আমি যেটা বলেছিলাম যে পৌরনীতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়, এই প্রশ্নটা 100% বোর্ড পরীক্ষায় তোমার 100% প্রশ্নের মধ্যে 70% প্রশ্নের মধ্যে প্রতি বছর চলে আসতেছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা, এটাকে আমি 3 স্টার দিছি আগে, এখনো 3 স্টার দেই, এটা তোমরা অবশ্যই পড়ে যাবা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা একটা সৃজনশীল, এর পাশাপাশি তোমাকে আমি নিয়মটাও দেখাই যে একটা সৃজনশীল কিভাবে পরিপূর্ণভাবে লেখা যায়। একটা ব্ল্যাঙ্ক পেজ নেই আমরা, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ধরো খ নাম্বার অ্যানসারটা তোমরা লিখবা। খ নাম্বার অ্যানসারে কি বলছে, ক নাম্বার কিভাবে লিখবা, আগে ক নাম্বারটা বলি তাহলে। ক নাম্বারটার মধ্যে হচ্ছে তুমি জাস্ট অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার লিখবা, বা ওই যে 1 নং প্রশ্নের সমাধান লিখবা, সমাধান লিখে একটা দাগ দিবা, দুইটা দাগ দিবা, কোনো স্টাইল করার দরকার নেই, জাস্ট স্কেল দিয়ে সমান সমান দুইটা দাগ দিয়ে ক নাম্বার দিবা, ক নাম্বার দিয়ে দুইটা দাগ দিবা, বাস শেষ, আর কিছু কর। যদি পারো এই যে দাগগুলা, এগুলো হচ্ছে একটু কালার পেন, নীল পেন, ব্লু পেন, বা তোমার হচ্ছে ওই যে সবুজ পেন, এগুলো দিয়ে দিবা, তাহলে সুন্দর দেখাবে। এখানে ক নাম্বার এক লাইন, সর্বোচ্চ 2 লাইনে তুমি শেষ করে দিবা, এটা জ্ঞানমূলক। খ নাম্বার কিভাবে লিখবা দেখো, খ নাম্বার এইখান থেকে শুরু করবা, খ নাম্বার, খ নাম্বার এখান থেকে শুরু করে এখানে দুইটা দাগ দিয়া তুমি হচ্ছে খ নাম্বারে কি বলা হয়েছে যে পৌরনীতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়, তুমি এখানে লিখবা যে পৌরনীতির আলোচ্য বিষয় হচ্ছে, পৌরনীতির আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের জীবনের যত সকল কার্যাবলী আছে তাকে সমাধান করা, তা নিয়ে আলোচনা করা, তাই পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এতটুকু লিখে এটা জ্ঞানমূলক গেল, শেষ, একটা লাইন, একটা প্যারা শেষ বলতে। তুমি এখানে একটা প্যারা জ্ঞানমূলক লিখছো, লেখার পরে তুমি নিচে আসবা, একটু ফাঁকা রেখে একটু নিচে এসে তুমি এখান থেকে একটু ব্যাখ্যা দিবা আসলে পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, কারণ এখানে হচ্ছে নাগরিকের সকল, নাগরিকের অতীত বর্তমান, তখন ইএম হোয়াইটের যে সংজ্ঞাটা পড়েছিলাম আমরা, এখানে তুমি দিয়ে দিবা যে আমরা জানি যে পৌরনীতি হচ্ছে অমুক অমুক রাষ্ট্রের তোমার হচ্ছে নাগরিকের জীবন কার্যাবলী নিয়ে, কার্যক্রম নিয়ে আলোচনা করে, তাই একে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট বলেছেন পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যেখানে না একজন নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে, এটা দিয়ে দিবা। 100% তোমাকে এখানে 2 দিতে বাধ্য টিচার। ক নাম্বার যদি হয় ক নাম্বার 1 দিবে, যখন দেখবে ক খ হয়ে গেছে টিচার তখন গ ঘ আর বেশি দেখবে না, তখন গ ঘ তে শুধু মার্ক দিয়ে চলে যাবে, কারণ যেই বাচ্চা ক খ পারে ও গ ঘ এমনিতেই পারবে, কারণ ওই বাচ্চা পড়ছে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে ক খ লেখার নিয়ম আমরা দেখলাম, ক খ এর অ্যানসার আমরা পাইলাম, বলে দিলাম। এখন দেখো আমাদের কাছে একটা উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটা পড়তে হবে। ক খ অ্যানসার করার আগে কখনোই উদ্দীপকে যাবে না, ক খ অ্যানসার করবে তারপর উদ্দীপকে যাবা, তাহলে সহজ হবে তোমাদের জন্য। আচ্ছা, এরপরে দেখো আমরা উদ্দীপকটা পড়ি আগে। এখন উদ্দীপকে তোমরা একটা জিনিস ভুল করো যে অ্যানসার খুঁজে পাও না, উদ্দীপক গ ঘর অ্যানসার খুঁজে পাও না, বানায় বুনে উল্টাপাল্টা লিখে চলে আসো। এই জিনিসটা করতে হলে তোমাকে একটা থিম আমি ধরাই দিই আজকে, দেখো পৌরনীতি, এই যে একটা সৃজনশীল অ্যানসার করে আমি দেখাই দিই তোমাদেরকে, আসলে অ্যানসারটা কিন্তু উদ্দীপকেই দেওয়া থাকে, তুমি জাস্ট রিলেট করতে হবে আসলে কোন পয়েন্টটা, ও একটা টপিকের ফুল ব্যাখ্যা দিয়ে দিবে। ধরো একটা টপিক দিছে তোমাকে, পৌরনীতি একটা টপিক দিছে, পৌরনীতির ব্যাখ্যা, বা পলাশী যুদ্ধ তোমাকে একটা টপিক দিছে, এখন তোমাকে বলবে যে অমুক সালে একটা যুদ্ধ হয়েছিল ভাগীরথী নদীর তীরে, অমুক অমুক জায়গায় অমুক অমুক হত্যা হয়েছে এই যুদ্ধের মধ্যে। এখন তোমাকে রিলেট করতে হবে, ও ভাগীরথী নদীর তীরে, তার মানে কোন যুদ্ধটা নিয়েছিল, পলাশী যুদ্ধ, তার মানে এটা পলাশী যুদ্ধ, এইভাবে রিলেট করতে হবে তোমাকে। দেখো কিভাবে করবো আমরা। কলেজ ছাত্র অনেক তার বাবা সংবাদপত্রের একটি প্রতিবেদন পড়েছিলেন। অনেক তার বাবাকে বলল, বাবা আমি বইতে পড়েছি যে নাগরিক হিসেবে কিছু কর্তব্য অধিকার আছে এবং রাষ্ট্রের কাজ হলো নিরাপত্তা দেওয়া। বাবা তখন বললেন শুধু অধিকার জানলেই হবে না, রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের কাজের স্বচ্ছতা জবাবদিহিতা আছে কিনা সেটাও এখন দেখার বিষয়। প্রশাসন যদি দুর্নীতি মুক্ত না হয় তবে তোমার অধিকার কিভাবে থাকবে কিভাবে বলতে, অধিকার মানে দুর্নীতি মুক্ত যদি না হয় তাহলে অধিকার শুধু কিতাবেই থাকবে, মানে তুমি যে পড়তেছো যে দুর্নীতি মুক্ত সমাজ করতে হবে সেটা বইয়ের মধ্যে থাকবে, যদি সেটা বাস্তবায়িত না হয়, এই জিনিসটা বুঝাইছে। বাস্তবে পাবে না, মানে বাস্তব হবে না, তুমি বইয়ে বইয়ে লেখা দিছো কিন্তু বাস্তবায়ন করো নাই, তাহলে হবে না, এই জিনিসটা বুঝতে যে তা কখনো বাস্তব হবে না। বাবার কথা শুনে অনেক বুঝলো, আধুনিক নাগরিক জীবনে
আধুনিক নাগরিক জীবনে কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বরং প্রায়োগিক স্বচ্ছ শাসন ব্যবস্থা অনেক জরুরি। কিভাবে দেখো, এখন গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে যে উদ্দীপকে অনেকের বক্তব্য পরিণীতে যে দিকটি ফুটিয়ে উঠেছে, যে দিকটি ফুটে উঠেছে তোমার পঠিত পাঠ্য বইয়ের আলোকে তা বিশ্লেষণ করো। অবশ্যই আমরা কি দেখলাম যে একজন নাগরিক হিসেবে জীবনযাপন করার জন্য যা প্রয়োজন তা নিয়ে আলোচনা করতে বলছে। যে ও একটা বিষয় পড়ছিল, এই যে দেখো, ও একটা বিষয় নিয়ে পাঠ করছে, যেখানে বইতে পড়ছে যে নাগরিক হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে, অধিকার আছে, এবং রাষ্ট্রের কাজ হলো আমাদেরকে নিরাপত্তা দেওয়া। এখানে বোঝা যাচ্ছে যে এখানে একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি কর্তব্য অধিকার নিয়ে আলোচনা করছে। এই যে অ্যান্সার দেওয়াই আছে, এনে অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করছে। এইটাই জ্ঞানমূলকটা হবে যে উদ্দীপকের অনেকের বাবা, এই যে যা বলছে তোমাকে দেখো, উদ্দীপক অনেকের বক্তব্যে পরিণীতির নাগরিকের প্রতি অধিকার ও কর্তব্যের বিষয়টি ফুটে উঠেছে। এতটুকু লিখবা, এখানে এক পেয়ে গেছো তুমি, কারণ মূল বিষয়টা তুমি রিলেট করতে পারছো। আর এখানে মজার বিষয় হচ্ছে যে এই সৃজনশীলের মধ্যে মূল বিষয়টা তোমাকে আলোচনা করা আছে, যা তুমি অ্যান্সারটা একটু লিখে দিবা ওইখান থেকে। তারপর তুমি ব্যাখ্যা করবা। কিভাবে ব্যাখ্যা করবা দেখো, আমি তোমাকে ব্ল্যাঙ্ক পেজে দেখাই দিই। এখানে ক খ এক পেজে শেষ করলাম, গ নাম্বার লিখবে। এখানে গ নাম্বার লিখে তুমি যেটা বললাম যে অনেকের বাবা অমুক অমুক নাগরিকের অনেকের বক্তব্যে নাগরিকের কর্তব্য ও অধিকার নিয়ে আলোচনা ফুটে উঠেছে, এতটুকু লিখলে লিখে হচ্ছে এখানে একটা দাড়ি দিবা। দাড়ি দিয়ে হচ্ছে তুমি লিখবা যে নিচে ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা বা বিশ্লেষণ চাইলে লিখবা যে নিচে বিশ্লেষণ করা হলো। এতটুকু লিখে তুমি শেষ করছো। এখানে এক প্যারা শেষ, এক প্যারা এক। তারপর তুমি আরেকটু নিচে এসে গ নাম্বার মার্ক কত, 3 মার্ক। গ এর জন্য 3 মার্ক, আমাদেরকে 3টা প্যারা করতে হবে। একটা হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয়ত এখানে আইসা তুমি মাঝখানে একটু ব্যাখ্যা দিবা যে নাগরিকের কর্তব্য পরিণতি হলো না জ্ঞানের সেই শাখা যেখানে নাগরিকের অতীত বর্তমান এগুলো একটু লিখলা যে পরিণতির আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের কার্যক্রম, এগুলো একটু ব্যাখ্যা দিলা। ব্যাখ্যা দেওয়ার পর তোমার এখানে একটা প্যারা করলা, তারপর আবার একটু নিচে আইসা তুমি এখানে আরেকটা প্যারা করবা। এটা হচ্ছে একটু ব্যাখ্যা দিয়ে নিচের দিকে ফিনিশিং দিবা তুমি, যে আসলে সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি উদ্দীপকের আলোচ্য বিষয় অনেকের আলোচ্য বিষয়টা হচ্ছে এটা দিয়ে শেষ করবা সুতরাং দিয়ে। সুতরাং আমরা বুঝতে পারি এই বক্তব্য থেকে ওর আলোচ্য বিষয়টা হচ্ছে কি, নাগরিকের অধিকার কর্তব্য, এটা বুঝাইছে। ঠিক আছে, কিন্তু এইখানে যে 3টা প্যারা করবা, তোমরা চেষ্টা করবা এইখানে 2টা প্যারা করার পর 3টা প্যারা, 3 নাম্বার প্যারাটা ওই যে এর পরের পৃষ্ঠায় একটু নিয়ে যাওয়ার জন্য পরের পৃষ্ঠায় যায়া তুমি পরের পৃষ্ঠায় 1 2 লাইন লিখে দিলা গ নাম্বারে। তারপর 1 2 লাইন লেখা তুমি তার নিচ থেকে শুরু করলা যে ঘ নাম্বার। বুঝতে পারছো? এখান থেকে তোমার 4 নম্বর প্রশ্ন স্টার্ট হবে। আচ্ছা, তারপর আমরা দেখি তারপর কি বলছে দেখো। তারপর বলছে যে বাবার নির্দেশিত বিষয়টি সুশাসন, অনেকের পঠিত বিষয়কে পরিণতি। তার মানে বলছে বাবার নির্দেশিত মানে বাবা যে বিষয়টা নিয়ে কথা বলছে ওইটা হচ্ছে সুশাসন, অনেকের পঠিত বিষয়কে যেটা অনেক 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 যেটা নিয়ে আলোচনা করছে ওইটা হচ্ছে পরিণতি, আরো অর্থবহ কার্যকর করে তোলে। আগে প্রশ্নটা বুঝতে হবে কি বলছে যে বাবার নির্দেশিত বিষয়টি, বাবা যে বিষয়টা নির্দেশ করেছে সুশাসন, বাবা যে বিষয়টা রয়েছে সুশাসন, অনেকের পঠিত বিষয়কে পরিণতি আরো অর্থবহ কার্যকর করে তোলে। অবশ্যই বাবা যদি সুশাসন নিয়ে আলোচনা করে আর অনেকের পঠিত মানে অনেকের পাঠ করা বিষয়টা হচ্ছে পরিণতি, সেটা কি অবশ্যই কি সুশাসনকে কার্যকর করে তোলে। এটার মাধ্যমেই তো সুশাসন কার্যকর হবে, ঠিক না? পরিণতি থেকে তো আমরা জ্ঞান নিব যে আলোচ্য বিষয় কি, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, এগুলো জ্ঞান নিব না? তো অবশ্যই তো এটা বুঝতে হবে যে বাবার নির্দেশিত বিষয়টি সুশাসন অনেকের পাঠ করা বিষয়টাকে আরো অর্থবহ এবং কার্যকর করে তোলে। অবশ্যই সুশাসন এবং পরিণতি একে অপরের পরিপূরক না? অবশ্যই পরিপূরক। এইখান থেকে কিন্তু বোঝা যায় দুইটা কানেকশন আছে, তাহলে অবশ্যই বলতে হবে উদ্দীপকে পাঠ্যর উল্লেখ পাঠ্যর আলোকে উক্তিটি বিশ্লেষণ করে। কিভাবে দেখো, আমি জাস্ট যেভাবে বলতেছি ওইভাবে করো। দেখো এখন আমাদের দেখতে হবে যে আমরা কিন্তু গ নাম্বার যে লিখছি ওইখানে 3 মার্কের জন্য আমরা 3টা প্যারা করছি ভালোভাবে। এখন আমাদের গ নাম্বার হচ্ছে 4 মার্ক, এখানে তার মানে আমাদের প্যারা করতে হবে কয়টা, 4টা প্যারা করতে হবে। এই যে গ নাম্বারের পরের পৃষ্ঠায় যে আমরা যে 1 2 লাইন লেখা এই যে নিচে ঘ নাম্বার শুরু করছি, এখন তোমরা কি করবা দেখো, এইখান থেকে শুরু করবা। এখানে লিখবা যে ওই যে যা বললো যে পোস্টে যা আছে যে অনেকের বাবার বিষয়টি সুশাসন এবং অনেকের আলোচ্য পাঠ্য মানে পাঠ করা বিষয়টি হচ্ছে পরিণতি, যা সুশাসনকে আরো কার্যকর এবং অর্থবহ করে তোলে। কথাটি কথাটি সঠিক, এভাবে নিচে বিশ্লেষণ করা হলো।
এতটুকু লিখবা যে কথাটি বিশ্লেষণ করা হলো, প্রশ্নের আলোকে অ্যান্সার জ্ঞানমূলকটা লিখে তারপর লিখবা যে নিচে বিশ্লেষণ করা হলো। বুঝতে পারছো জিনিসটা? জ্ঞানমূলকটা লিখে তুমি জাস্ট লিখবা যে নিচে বিশ্লেষণ অথবা ব্যাখ্যা করা হলো। আগে প্রশ্ন বুঝতে হবে, কিন্তু প্রশ্ন না বুঝলে তুমি অ্যান্সার করতে পারবে না। তারপর এখানে কিন্তু এক প্যারা চলে গেল। এক প্যারা যদি জ্ঞানমূলক ভালোভাবে তুমি অ্যান্সার করতে পারো, যুক্তিসম্মত হয়ে থাকে, এখন আমি বলছি যে প্রশ্নের ভিতরে তুমি কথাটি সঠিক লিখবা, তাই বলে হবে না, কিন্তু কথাটি যে সঠিক এটা তোমাকে ভালোভাবে লিখতে হবে। যে হ্যাঁ, অনেকের বাবার বিষয়টি হচ্ছে সুশাসন, আর অনেক যে বিষয়টা পাঠ করছে এটা হচ্ছে পরিণীতি। অবশ্যই দুইটার পরিপূরক যেহেতু, তাই আহ, পরিণীতি সুশাসনকে অর্থবহ এবং কার্যকর করে তোলে। কথাটি সঠিক এইভাবে লিখতে হবে, তুমি ডাইরেক্ট কথাটি সঠিক লিখলে হবে না, তখন অ্যান্সার কিন্তু হবে না। যদি আমার মতন এভাবে লিখতে পারো 100% তোমাকে এখানে জ্ঞানমূলকের জন্য 1 দিয়ে দিবে। তারপর আমাদের 4 মার্কের 1 মার্ক চলে গেছে, এখন নিচে এসে তুমি এটা ব্যাখ্যা দিয়ে একটা প্যারা করবে, আরেকটু ফাঁকা রেখা এখানে 1 প্যারা করছো, এবং এর পরের পেজে যাবা, এতটুকু এখানে 2 প্যারা লেখা, এর পরের পেজে যাবা, পরের পেজে যায়া তুমি হচ্ছে পরের পেজে যা, যেহেতু আমাদের 2 প্যারা গেছে, 2 প্যারা মানে কি আমরা 2 মার্ক পেয়েছি, তারপরে আবার আরেকটা প্যারা করবা, প্যারা করে হচ্ছে এখানে একটু ব্যাখ্যা দিবা, ভালোভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিতে হবে, এখানে 1 পাবা। তারপর শেষে যে প্যারাটা করবা, এই প্যারাটা নিয়ে হচ্ছে 4টা প্যারা, শেষের প্যারায় অবশ্যই ফিনিশিং দিতে হবে। যদি তুমি সম্পূর্ণভাবে ফিনিশিং দিতে পারো, তাহলে তোমার এই প্রশ্নটা 100% তুমি 10 এর মধ্যে খুব কম হলেও তোমাকে টিচার 7 দিতে বাধ্য থাকবে। এবং যদি ভালো লেখে থাকো, মানে অনেক ভালো লেখে থাকো, তাহলে অনেক টিচার আছে তোমাকে 10 এ 10 দিতে পারে, অনেক টিচার আছে 10 এ 9 দেয়, 8 দেয়, কিন্তু 7 এর নিচে কোনো সৃজনশীল নামে না। মোটামুটি লিখলেও 7 এর নিচে ওই সৃজনশীল কখনো হারায় না মার্ক। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমি যেভাবে আজকে পড়াইছি, এই অধ্যায়টা তোমরা যদি আমার মতন করে এইভাবে পড়তে থাকো, তোমাদের একটা এই সৃজনশীলের মধ্যে কিন্তু আমি একটা মূল থিম ধরাই দিছি যে একটা জিনিস উদ্দীপকে চাবে, ওই জিনিসটা স্পেসিফিক একদম বক্তব্য বলে দিবে যে আসলে জিনিসটা কি, জাস্ট মূল বিন্দুটা তোমাকে বলবে না, ওই বিন্দুটাকে তোমার খুঁজে বের করতে হবে। আমি যেটা বললাম ঠিক ওইভাবে উদ্দীপকগুলো রিলেট করবা। এখন ধরো আমি একটা উদ্দীপক, আমারে চাইছে উদ্দীপকে, এখন আমার নাম ধরো সাইদ আহমেদ হাবিব। এখন আমার উদ্দীপকে বলছে যে সাইদ আহমেদ হাবিবের কথা উল্লেখ করে নেয়। এখন তোমার বলছে যে একজন স্যার আছে, স্যারের হচ্ছে অমুক বৈশিষ্ট্য, স্যারের চুলগুলো হচ্ছে একটু অন্যরকম, এইভাবে বৈশিষ্ট্য দিছে, এবার স্যারের দেখতে একটু কালো শ্যামলা, এগুলো বলতো, বলে তোমাকে বললো যে উদ্দীপকে উদ্দীপকে বৈশিষ্ট্য, যার বৈশিষ্ট্য বলা হয়েছে ওই স্যারটা কোনটা তোমাকে বলছে। এখন তোমাকে সব বৈশিষ্ট্য বলে দিছে, এখন তোমার রিলেট করতে হবে মূল কেন্দ্রীয় বিভাগে যে অমুক ওই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলতে পারি ওই স্যারটা হচ্ছে সাইদ আহমেদ হাবিব স্যার। এইভাবে ঠিক আছে, সুন্দরভাবে উদ্দীপক রিলেট করা যায় এইভাবে। আসলে তোমরা এইভাবে কোনো সময় চিন্তা করো, যার কারণে তোমরা অ্যান্সার শিট ঠিক মতন দিতে পারো না। তো আশা করি আমি যতটুকু বুঝাইছি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল 100% কোন স্টুডেন্ট যদি এই ক্লাসটা আমার পড়ে থাকে 100% ও কমন ফেলাতে পারবে, কারণ আমি যা পড়াইছি এই অধ্যায় থেকে এর বাইরে আর কিছুই নেই এই অধ্যায়ে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই ক্লাসটা তোমরা যারা দেখবে অবশ্যই তোমাদের অনেক উপকার হবে এবং বোর্ডে কার্যকর হবে জিনিসটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো আরো চমৎকার ক্লাসে। সবাই ঠিক আছে, আসসালামু আলাইকুম।